বিএসসিতে সকলকে স্বাগত। আমার সকল স্টুডেন্টদের আজকে একটা নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের রজত স্যার তোমাদের কাছে চলে এসেছি। আগের দিন আমরা আলোচনা করেছিলাম জিকে, স্ট্যাটিক জিকে পার্টের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যার নাম আমরা পুরস্কার এবং সম্মান হিসাবে দেখেছি। আজকে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের কম্পিটিটিভ ফিল্ডের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। সেটা হচ্ছে আমাদের ভারতের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম। বিভিন্ন দিক থেকে ভারতের উচ্চতম, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, পিএসসি থেকে এসএসসি, আমাদের রেল থেকে পঞ্চায়েত বা আমাদের পুলিশ থেকে ডিফেন্স, যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা বা এই টপিকটার গুরুত্ব একটা মারাত্মক। এবার সেই রকমই আজকে আমরা আগের ক্লাসের মতোই আরও একটি ইন্টারেস্টিং, আরও একটি গুরুত্বপূর্ণ, আরও একটি তথ্য সমৃদ্ধ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আজকের ক্লাস ভারতের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম। ক্লাসটা একটু বড় হবে, অনেক ইনফরমেটিভ ক্লাস। তোমরা সকলে জানো যে স্ট্যাটিক জিকে কম্পিটিটিভ ফিল্ডের কতটা ভাইটাল, কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কোনো পরীক্ষায় 25টা জিকে পার্ট থেকে কোশ্চেন এলে 5 থেকে 10টা কোশ্চেন এই স্ট্যাটিক জিকে পার্ট থেকে আসে বা আসতে পারে। সেই হিসাবে বা সেই দিক থেকে লক্ষ্য রেখে যদি আমরা এগিয়ে যেতে চাই, তাহলে কিন্তু এই পার্টটার গুরুত্ব আমাদেরকে কোনোদিনই অবজ্ঞা করা চলবে না। কারণ এই পার্টটাই আলটিমেট আমাদেরকে লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে। যে কোনো বিষয়, সেটা বাংলা হোক, সেটা ইংরাজি হোক, সেটা অঙ্ক হোক বা ইতিহাস, ভূগোল, যে কোনো বিষয়, যেগুলো কম্পিটিটিভ পরীক্ষায় আছে বা যে কম্পিটিটিভ পরীক্ষায় যেগুলো সিলেবাসে আছে, সেই জিনিসগুলো কিন্তু আলটিমেট একটা সিলেবাস আছে। সমস্ত প্রতিযোগী সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে এবং সেইগুলো তারা পড়াশোনা করে এবং সেই জায়গা থেকে তারা নম্বর পায়। দেখো, চাকরি পেতে গেলে একটা 5 নম্বর থেকে 10 নম্বরের একটা এক্সট্রা নম্বর দরকার, যেটা বেসিক অ্যাভারেজ বা যেটা কাট অফ মার্কস, সেখান থেকে কাট অফ থেকে আরও এক্সট্রা 5-7 নম্বর এগোতে গেলে তোমাকে কিন্তু অন্য ছেলেদের থেকে এমন কিছু বিষয়ে বিট করতে হবে যেটা তারা অ্যাচিভ করতে পারছে না বা যেটা তারা করতে পারছে না। এইরকমই একটা গুরুত্বপূর্ণ পার্ট বা যেটা অন্য স্টুডেন্টরা এতটা ভালোবেসে করে না, সেটা তোমরা যেহেতু আমার ক্লাস করছো এবং আমি তোমাদেরকে এই বিষয়টাকে ভালো লাগাতে পারবো এই রকম একটা আশা রেখে আমি তোমাদেরকে সেইভাবে এগিয়ে নিয়ে যাব। সেই রকমই এই স্ট্যাটিক জিকে আদতে একটা বোরিং পার্ট। এই বোরিং পার্ট বলি ছেলেদের ভালো লাগে না, ছেলেমেয়েরা করে না, এই জায়গাতে ছেলেমেয়েরা পিছিয়ে থাকে। আর এই বোরিং পার্টটা ইন্টারেস্টিং করার দায়িত্ব হচ্ছে আমার। তোমরা ক্লাস ফলো করো এবং শেষ পর্যন্ত ক্লাসে থাকো। তোমাদের জন্য থাকবে বেশ কিছু চমক, বেশ কিছু ইম্পর্টেন্ট, বেশ কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে আলোচনা। দেখো, আমরা ক্লাসে এগোবি। দেখো, ক্লাস শুরু করলাম। প্রথম কোশ্চেন তোমরা সকলে জানো, খুব গুরুত্বপূর্ণ একটা পার্টের কোশ্চেন, এই খুব গুরুত্বপূর্ণ। দেখো, আমাদের ভারতের দ্রুততম রেলগাড়ি আমরা সকলে জানি আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের বন্দে ভারত এক্সপ্রেস গতিবেগ 180 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এটা তো সকলে জানি। তাহলে তোমরা অন্য স্টুডেন্টদের থেকে এগোবে কি করে? সেই জন্যই আমার ক্লাস করাটা বেশি গুরুত্বপূর্ণ। দেখো, আমাদের বন্দে ভারত ট্রেন প্রথম কোন রুটে চলাচল করে? অনেকেই জানো না বা ভুলে গেছো। দিল্লি থেকে বারাণসী এই রুটে চলাচল করে হচ্ছে প্রথম বন্দে ভারত ট্রেন। আচ্ছা, কত সাল? 2019 সাল। বন্দে ভারত ট্রেনের আগের নাম কি ছিল? ট্রেন 18। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, 18 কেন? 18 সালের কনসেপ্ট, তখন কি নাম দেবে ঠিক করে উঠতে পারছিল না, ট্রেন 18 নাম দিয়েছিল।
এবার এখন সেই ট্রেন 18 2019 সালে, এটা সম্ভবত ফেব্রুয়ারি মাসে এটা লঞ্চ হয়েছিল। এবার সেই হিসাবে ট্রেন 18 নাম ছিল 19 সাল, এবং তার পরবর্তীকালে নাম দেওয়া হয় আমাদের বন্দে ভারত। আমরা জানি বন্দে ভারত, অমৃত ভারত, এরকম প্রচুর ট্রেন লঞ্চ হচ্ছে এবং ভবিষ্যতেও হবে, কিন্তু আমাদের কিন্তু কম্পিটিটিভ ফিল্ডে প্রথমটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এখনকার থেকে। দেখো, আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য, পশ্চিমবঙ্গে প্রথম বন্দে ভারত হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করে। এটা অল ওভার সেন্সে দেখতে গেলে এটা সপ্তম, মানে ভারতের নিরিখে সপ্তম বন্দে ভারত ট্রেন পেয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। আমাদের হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে এই বন্দে ভারত ট্রেন পেয়েছে। প্রথম বন্দে ভারত ট্রেন দিল্লি থেকে বারাণসী এই রুটে পেয়েছে। আমাদের বন্দে ভারত ট্রেন যখন তৈরি হয়, প্রথম দিকে এই বন্দে ভারত ট্রেন তৈরি করছিল কে না, আমাদের চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি আইসিএফ কোচ, তারাই এই বন্দে ভারত ট্রেনকে তৈরি করে। তবে এখন আমাদের ফ্রান্সের আলস্টম বা অন্যান্য আরও কোম্পানিতে এই বন্দে ভারত ট্রেন বর্তমানে তৈরি হচ্ছে। দেখো, বন্দে ভারত কিন্তু অনেকটা লোকাল ট্রেনের কনসেপ্ট। তোমরা ভাবছো লোকাল ট্রেন আর বন্দে ভারত আবার কোনোদিন এক হলো নাকি? দেখো, লোকাল ট্রেনের আলাদা করে ইঞ্জিন থাকে না, বন্দে ভারতেরও আলাদা করে ইঞ্জিন নেই, বগির সঙ্গে ইঞ্জিনকে কানেক্ট করা আছে। এই যে কনসেপ্ট বা এইটাকে বলা হয় অল হুইল ড্রাইভ, মানে সমস্ত চাকাতেই মোটর লাগানো আছে এবং আলাদা করে ইঞ্জিনের প্রয়োজন হয় না। অনেকগুলো মোটর, অনেকগুলো ইঞ্জিন এই গাড়িতে লাগানো থাকে। এই রকম সমস্ত গাড়ি মোটামুটি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই থেকে তৈরি হয়ে আসে। তোমরা দেখবে এখনকার দিনের যে নতুন নতুন লোকাল ট্রেনগুলো, যেগুলো পিঙ্ক কালারের যে লোকাল ট্রেনগুলো, দেখবে সামনে লেখা থাকে আইসিএফ, সেই আইসিএফ কোচ আমাদের বন্দে ভারত ট্রেন। আচ্ছা, এছাড়া বন্দে ভারত সম্বন্ধে অনেক ইনফরমেশন, অনেক তথ্য আছে, তার জন্য আমার ক্লাস ফলো করতে হবে। দেখো, পরের টপিকে চলে গেলাম। আমাদের ভারতের বৃহত্তম যাত্রী রেলপথ ভারতের বৃহত্তম কি না, ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। আচ্ছা দেখো, ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস, এই হচ্ছে আসামের ডিব্রুগড়, এই হচ্ছে কন্যাকুমারী। বিবেক এক্সপ্রেস আমাদের হাওড়া টাচ করে না, কিন্তু আমাদের খড়গপুর, আন্দোল, তারপরে আমাদের ডানকুনি হয়ে ট্রেনটা বর্ধমান হয়ে ট্রেনটা কিন্তু চলে যায়। আচ্ছা, যাই হোক, এত বড় একটা দীর্ঘ রেলপথ যেটা প্রায় জার্নি কমপ্লিট করতে প্রায় 4 দিন টাইম লাগে, মানে ট্রেনটা সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত 4 দিন টাইম নেয় যাত্রা তার কমপ্লিট করতে। এত বড় একটা দীর্ঘ রেলপথ, ট্রেনটার নাম বিবেক এক্সপ্রেস, ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। এখন সপ্তাহে 2 দিন বা 3 দিন চলাচল করে, একটা সময় দীর্ঘদিন প্রতিদিন চলাচল করতো। আচ্ছা, এবার তোমাদের জন্য একটা কোশ্চেন, সেটা হচ্ছে এই ডিব্রুগড় থেকে কন্যাকুমারী আসতে ট্রেনটি কতগুলো স্টেটের ওপর দিয়ে যায়, এটা তোমরা আমাকে আমার ক্লাসে জানাবে। আচ্ছা, পরের টপিকে চলে গেলাম। দেখো, আমাদের ভারতের দীর্ঘতম রেল সেতু, সব থেকে লম্বা রেল সেতু, এটা হচ্ছে বগিবিল সেতু। এটা আসামের ব্রহ্মপুত্র নদীর ওপরে অবস্থিত এই সেতু, যেটা বগিবিল সেতু। দেখো, আমরা মোটামুটি ছোটোবেলা থেকে দেখেছি, ছোটোবেলা থেকে নদীর ক্লাস করেছি, সেখানে দেখেছি যে নদীগুলো যেগুলো আমরা ম্যাপে দেখেছি, তার মধ্যে সবথেকে চওড়া নদী যদি বলা হয় তাহলে কিন্তু ব্রহ্মপুত্র নদী। মোটামুটি ভারতবর্ষের সব দীর্ঘ ব্রিজ সেতুগুলো কম বেশি ব্রহ্মপুত্র নদীর ওপরে অবস্থিত। এখানেও দীর্ঘতম রেল সেতু, এটা কিন্তু রেল সেতু, নট সমুদ্র সেতু। সমুদ্র সেতু নিয়ে আলোচনা করব, নট স্থল সেতু বা নদী সেতু, সেইগুলোকে নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আমরা রেল সেতু জানবো, বগিবিল সেতু, এটা আসামে ব্রহ্মপুত্র নদীর ওপরে অবস্থিত। পরের টপিকে চলে গেলাম। আমরা এখন রেলটাকে নিয়েই আসি, এরপরে আস্তে আস্তে সড়ক পথ, নদী পথ, সব জায়গায় যাব। ভারতের দীর্ঘতম রেল স্টেশন, মানে সব থেকে লম্বা রেল স্টেশন, এটা হচ্ছে শ্রী স্বামীজি সিদ্ধারুধা রেলওয়ে জংশন, যেটা হুবেলি জংশন নামে পরিচিত, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। একটা সময় আমাদের খড়গপুর ভারতের দীর্ঘতম ছিল, এখন খড়গপুর 4 নম্বর পজিশনে আছে। 1 নম্বর গোরখপুর, 1 নম্বর হুবেলি, 2 নম্বর গোরখপুর,
3 নম্বর হচ্ছে কোল্লাম, কেরালায় অবস্থিত, গোরখপুর উত্তরপ্রদেশে অবস্থিত। আর এই হুবেলি কর্ণাটকে বর্তমানে ভারতের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম, যেটা দৈর্ঘ্য 1500 মিটার, মানে প্রায় 1.5 কিলোমিটার লম্বা এই স্টেশনটা, যেটা কর্ণাটকে অবস্থিত। এই লম্বা স্টেশনে পরপর 3টে ট্রেন সামনাসামনি দাঁড়াতে পারে, মানে একটা প্ল্যাটফর্মে সামনাসামনি 3টে ট্রেন দাঁড়াতে পারে। মানে একটা প্ল্যাটফর্মের মধ্যে 3টে প্ল্যাটফর্ম আছে, সামনে একটা, মাঝে একটা এবং শেষে একটা। যারা খড়গপুর গেছো তারা দেখবে যে সামনে পেছনে 2টো করে প্ল্যাটফর্ম আছে খড়গপুরে, 2টো ফুল লেন্থের এক্সপ্রেস ট্রেন, যেগুলো একটা 26-30 বগির যে এক্সপ্রেস ট্রেনগুলো যেগুলো হয় সেইগুলো কিন্তু দাঁড়াতে পারে। সেই রকমই আমাদের আমাদের এই হুবেলিতে পরপর 3টে ট্রেন দাঁড়াতে পারে। দেখো আমি দ্বিতীয়টাও লিখে দিয়েছি, কারণ প্রথমটা যদি অপশনে না পাও তখন দ্বিতীয়টা আমাকে উত্তর করতে হবে, কারণ রিসেন্টলি বা 1 বছরের মধ্যে এই কোশ্চেনটা চেঞ্জ হয়েছে। আমাদের রাজ্য সরকারের পরীক্ষায় অনেক ক্ষেত্রে একদম আপডেটেড ভার্সনটা নাও থাকতে পারে, তখন আমাদেরকে তো পুরোনোটাই দেখতে হবে। দেখো তারপরের কোশ্চেন, ভারতের উচ্চতম রেল স্টেশন সব থেকে উঁচুতে অবস্থিত, এটা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গই এইটাকে ধরে রেখেছে, সেটা হচ্ছে আমাদের ঘুম স্টেশন। দার্জিলিং যেতে গেলে দার্জিলিংয়ের আগের স্টপেজ হচ্ছে এই ঘুম। এই ঘুমেতে মানুষ বেড়াতে যায় এবং এই ঘুমেতেই অবস্থিত ভারতের সব থেকে উঁচু স্টেশন বা সব থেকে উঁচুতে অবস্থিত স্টেশন। দেখো এই স্টেশনটার যে রেল লাইন, এটা হচ্ছে আমাদের ন্যারো গেজ রেল লাইন। আমরা যেই রেল লাইন আমরা এখানে দেখতে পাই সেটা হচ্ছে ব্রড গেজ, যার দৈর্ঘ্য মানে যার প্রস্থের ওপর ভিত্তি করে আমরা রেল লাইনকে 3টে পার্টে ভাগ করব। আচ্ছা আমি মিটারে লিখছি। দেখো একটা হচ্ছে আমাদের ব্রড গেজ লাইন, যেটা আমরা এখানে দেখতে পাই, এটা 1.67 মিটার। আচ্ছা এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের মিটার গেজ। এই মিটার গেজ লাইন যেটা হচ্ছে 1 মিটার। মনে রাখার উপায় সোজা, মিটার গেজ 1 মিটার। আর যেটা এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই ন্যারো গেজ লাইন, যেটা এইটাকেই খালি আমি উল্টে দেবো, 0.76 মিটার। তার মানে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পরীক্ষার কোশ্চেন আমরা দেখে নিলাম যে আমাদের ন্যারো গেজ লাইন, ব্রড গেজ লাইন, এদের প্রস্থের ডিফারেন্স কতটা, এইগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন এসেছে। আচ্ছা এই ঘুম স্টেশনটা এটা কোন ডিপার্টমেন্টের অন্তর্গত? আমাদের রেলওয়ে ডিপার্টমেন্টের তো অন্তর্গতই। এটা হচ্ছে আমাদের কোন সেকশন? এটা আমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এর অন্তর্গত এই পার্টটা। এটা শুরু হচ্ছে আমাদের এনজিপি থেকে, যেটা শেষ হচ্ছে একদম দার্জিলিংয়ে গিয়ে। এই দার্জিলিং এনজিপি এই রুটে বেশ কিছু স্টেশন পড়ে, খুবই মনোমুগ্ধকর একটা জার্নি। এটা ইউনেস্কো হেরিটেজ তকমা পেয়েছে। এটা একটা দীর্ঘ ট্রেন পথ, হয়তো আমাদের বাসের বা গাড়িতে যেতে অনেক কম সময় লাগে, 3 থেকে 4 ঘন্টা, কিন্তু এই যাত্রাপথটা প্রায় 7-8 ঘন্টা টাইম নেয় এই ট্রেনটা পৌঁছতে। খুবই আস্তে আস্তে, খুবই স্লো গতিতে ট্রেনটা পাহাড় ঘুরে 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 আমাদের দার্জিলিং নিয়ে গিয়ে পৌঁছায়। দেখো পরের পয়েন্টে চলে গেলাম। আমাদের ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক, সব থেকে লম্বা জাতীয় সড়ক, তার নাম কি? NH-44, যেটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত অবস্থিত। আমরা রেলপথ থেকে সড়ক পথে চলে এসেছি। এই শ্রীনগর, এই কন্যাকুমারী, শ্রীনগর থেকে কন্যাকুমারী অবস্থিত NH-44। আগের নাম ছিল, আগে ওল্ড নেম হচ্ছে NH-7। তবে NH-7 কিন্তু এই যে দেখতে পাচ্ছ ছবিতে আগ্রা থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত ছিল। তবে এখন সেটা একটু সম্প্রসারিত করেছে এবং প্রতিটা জাতীয় সড়কেরই কিন্তু নাম পরিবর্তন করেছে। সেই নাম পরিবর্তিত না নতুন নাম অনুসারে এর নাম হয়েছে NH-44। আমরা একদিন আলোচনা করব যে এই জাতীয় সড়কগুলোর নামগুলো কিভাবে পরিবর্তন করেছে। যেমন আমাদের এই যে কলকাতা থেকে দিল্লি জাতীয় সড়কের নাম ছিল NH-2, এখন হয়েছে NH-19। বা
আমাদের আগে আমরা যখন ডালখোলা বা শিলিগুড়ি যেতাম কলকাতা থেকে, তখন সেই জাতীয় সড়কের নাম ছিল NH-34। এখন সেই জাতীয় সড়কের কি নাম হয়েছে? এখন নাম হয়েছে আমাদের NH-12। এই যে নামগুলো কিভাবে হয়েছে, কেন হয়েছে, সেগুলোকে নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তার জন্য ওই একই কথা, আমার ক্লাসকে ফলো করতে হবে এবং শেষ পর্যন্ত যেতে হবে। আমি ঠিক সময় মতো এগুলোকে নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের ভারতবর্ষে প্রায় 70-80খানা ইম্পর্টেন্ট জাতীয় সড়ক আছে যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। সব মুখস্থ তো করা সম্ভব নয়, তার জন্যই তো স্পেশাল ট্রিক্স। সেটার জন্যই তো তোমাকে আমাকে ফলো করতে হবে বা আমার ক্লাস ফলো করতে হবে। আচ্ছা দেখো, ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক NH-548 এবং NH-118। NH-548 এবং NH-118 ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক। আমাদের NH-548 এবং NH-118 একটা মহারাষ্ট্রে আর একটা আমাদের ঝাড়খণ্ডে সম্ভবত অবস্থিত। আগে NH-47A ছিল, যেটা কেরালাতে অবস্থিত ছিল। এখন ওটারও নাম চেঞ্জ হয়ে গেছে বা ওটাকে ছোট বড় করেছে। এখন এইগুলো ক্ষুদ্রতম আছে, 5 কিলোমিটার করে লম্বা, খুব ছোট ছোট জাতীয় সড়ক। আচ্ছা, এরপরে দেখো ভারতের দীর্ঘতম সেতু। তোমাদের বলছিলাম আগে তোমাকে বগিবিল সেতু নিয়ে আলোচনা করেছি, যেটা ভারতের দীর্ঘতম রেল সেতু। এখন কি আলোচনা করব? এখন আলোচনা করব ভারতের দীর্ঘতম সেতু। কি কি সেতু আছে না, মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক, এটা হচ্ছে ভারতের দীর্ঘতম সেতু। এটা বর্তমান নাম অটল বিহারী বাজপেয়ী সিওড়ি নাভা শোভা সেতু। আচ্ছা, এই আমাদের সিউড়ি থেকে নাভাসেভা পর্যন্ত এই সেতুটা বিস্তৃত বলে এই সেতুটার নাম সিউড়ি নাভা শোভা সেতু। এই সেতুটা অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে নাম রাখা হয়েছে আমাদের অটল সেতু, এবং এটার যখন তৈরি হয়নি তখন নাম ছিল মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক MTHL। আচ্ছা দেখো, এই সেতুটা কতটা লম্বা দেখো, 21.8 কিলোমিটার, মানে প্রায় 22 কিলোমিটার লম্বা এই সেতু। তার মধ্যে 16.5 কিলোমিটার মানে 16.5 কিলোমিটার সেতুটা সমুদ্রের ওপর দিয়ে গেছে। মানে সমুদ্রের ওপর দিয়ে সেতুটা কতটা গেছে? 16.5 কিলোমিটার। আচ্ছা, সেতুটা দক্ষিণ মুম্বাইয়ের আমাদের নাভি মুম্বাইয়ের সাথে যোগাযোগ রক্ষা করেছে। তার মানে দক্ষিণ মুম্বাই এবং নাভি মুম্বাই এই দুটো শহরের মধ্যে যোগাযোগ রক্ষা করেছে এই সেতুটা। দেখো, সিউড়ি এবং নাভাসোভার মধ্যে বর্তমানে অবস্থান করছে এই সেতুটা। আর আগে মুম্বাই থেকে নবী মুম্বাই যেতে, দেখো এই মুম্বাই এবং নবী মুম্বাইয়ের লোকেশনটা তোমাকে বলছি। এই হচ্ছে মনে করো মুম্বাই, এটা মুম্বাই, এটা হচ্ছে নবী মুম্বাই। এই মুম্বাই থেকে নবী মুম্বাই যেতে আগে এইখান দিয়ে যেতে হতো, এখন এর ওপর দিয়ে শর্টকাট হয়ে গেছে। আগে যেতে 2 ঘন্টা টাইম লাগতো, সেটাই এখন 15-20 মিনিটে আমরা পৌঁছে যেতে পারবো এই অটল সেতু, যেটা বর্তমানে ভারতের দীর্ঘতম সেতু। আচ্ছা, ভারতের দীর্ঘতম সেতু অটল সেতু, এটা 2024-এর জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চ মাস নাগাদ এটাকে লঞ্চ করা হয়েছে। পরীক্ষায়, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষায় যদি এইটা অপশন না থাকে, তখন আমাদের করতে হবে ভূপেন হাজারিকা সেতু। সেটা নিয়েও পরের কোশ্চেন আছে আমাদের। দেখো, ভারতের দীর্ঘতম নদী সেতু। আগেরটা কি ছিল? ভারতের দীর্ঘতম সেতু, দেখতে পাচ্ছ ছবিতে, ভারতের দীর্ঘতম সেতু। ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু বললেও এটা, ভারতের দীর্ঘতম সেতু বললেও এটা। তবে যদি ভারতের দীর্ঘতম নদী সেতু বলে, তাহলে হবে হচ্ছে এই ভূপেন হাজারিকা সেতু। এই ভূপেন হাজারিকা নামটা শুনলেই মনে করবে এটা আসামের সঙ্গে একটা সম্পর্ক আছে। এটা ধোলা সাদিয়া সেতু, ধোলা থেকে সাদিয়ার মধ্যে বিস্তৃত। এটা ব্রহ্মপুত্রের উপনদী লোহিত। আচ্ছা, আর একটা নতুন পয়েন্ট জানলাম বা তোমরা রিভিশন দিলে। দেখো, ব্রহ্মপুত্রের একটা উপনদীর নাম হচ্ছে লোহিত। আচ্ছা, ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশে, ব্রহ্মপুত্রের নাম কি? ডিবং। আচ্ছা, সরি, ডিহং। আর ব্রহ্মপুত্র আমাদের অরুণাচল প্রদেশে ডিবং বলে একটা নদী ব্রহ্মপুত্রের সঙ্গে মিশেছে, মানে ডিহং নদীর সঙ্গে মিশেছে। তারপরে ডিহং, তার সঙ্গে কে মিশেছে না ডিবং নদী, এবং তারপরে সে তার সঙ্গে মিশেছে লোহিত নদী। এই তিনটে নদী একত্রে মিশে এবং আসামের দিকে প্রবেশ করেছে, এবং আসামে ব্রহ্মপুত্রর নাম হয়েছে অরিজিনালি ব্রহ্মপুত্র।
তার মানে এই যে ব্রহ্মপুত্র, তার একটা প্রধান উপনদী বলা চলে এই লোহিত নদী। কতটা চওড়া সেটা তোমরা এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে সেতুটা 9.2 কিলোমিটার মানে লম্বা একটা সেতু, মানে এত বড় একটা সেতু। এর আগে যেটা মুম্বাই থেকে নবী মুম্বাইয়ের মধ্যে যোগাযোগ রক্ষা করেছে সেটা প্রায় 22 কিলোমিটার, এটা 9 কিলোমিটার। তার মানে এটা ভারতের দীর্ঘতম নদী সেতু, আর বর্তমানে এটা ভারতের দ্বিতীয় বৃহত্তম সেতু। মানে প্রথমটা আমাদের অটল সেতু, তারপরেই আমাদের ভূপেন হাজারিকা সেতু। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোশ্চেন। আচ্ছা দেখো, ভারতের উচ্চতম সড়ক পথ এটা ওমলিংলা পাস। এই দুটো সেতুই কিন্তু খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে 2-3 বছরের মধ্যে। সুতরাং এইগুলো এক প্রকার কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। আবার কারেন্ট অ্যাফেয়ার্স সেটাই পরবর্তীকালে স্ট্যাটিক জিকে হয়ে গেছে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকের মধ্যে পার্থক্য কী? কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে যেটা আজকে হচ্ছে, আর আজকের ঘটনাটাই কালকে চলে যাচ্ছে স্ট্যাটিক জিকে পার্টে। সেই রকমই এইগুলো একটা সময় কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, সেইগুলোকেই আমরা স্ট্যাটিক জিকে পার্টে ঢুকিয়ে আমরা তোমাদেরকে দিচ্ছি। দেখো, ভারতের উচ্চতম সড়ক পথ কি বলছে না ওমলিংলা পাস। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ প্রায় 19,000 ফুট উঁচুতে এই ওমলিংলা পাস, যেটা সবথেকে উচ্চতম মোটরেবল পাস। এত উঁচুতে মোটর চলাচল করা রাস্তা, এটা কিন্তু আমাদের লাদাখে অবস্থিত। যারা লাদাখ বেড়াতে যায় তারা এই স্থানেতে গিয়ে তারা বলে যে আমার স্বপ্নটা সার্থক হলো। সেই পাস হচ্ছে আমাদের উমলিংলা পাস। আমরা ছোটবেলায় কারাকোরাম পাস, তারপরে আমাদের নীতি পাস, এইগুলো সব পড়েছি, খারদুংলা পাস। আচ্ছা, এখন এইসবের রেকর্ড সব ছাপিয়ে গেছে, ছাপিয়ে গিয়ে সব থেকে উঁচুতে উমলিংলা পাস। যত টেকনোলজি উন্নত হচ্ছে তত উঁচুতে রাস্তা করার চিন্তা ভাবনা আসছে। আচ্ছা, এবার ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু, ওই একই কোশ্চেন, মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক বা অটল সেতু। আচ্ছা, এবার দেখো ভারতের বৃহত্তম ব্যাংক। ব্যাংকের মধ্যে সব থেকে বড় ব্যাংক এইচডিএফসি ব্যাংক। কোন সেন্সে? তার ক্যাপিটালের ওপর ভিত্তি করে, কোন ব্যাংকের কত আমানত আছে তার উপর ভিত্তি করে আমাদের সব থেকে উঁচু ব্যাংক বা সব থেকে কে বড় ব্যাংক সেটা ঠিক হয়ে থাকে। সেই হিসাবে দেখতে গেলে এইচডিএফসি, তার ক্যাপিটাল দেখো অনেকটাই বেশি। তারপরে আমাদের আইসিআইসিআই ব্যাংক, স্টেট ব্যাংক হচ্ছে 3 নম্বর পজিশনে আছে। আচ্ছা, এবার যদি বলে যে ভারতের সব থেকে বড় পাবলিক সেক্টর ব্যাংক, পাবলিক সেক্টর ব্যাংক কাকে বলে? যেগুলো সরকারি ব্যাংক তাকে পাবলিক সেক্টর ব্যাংক বলে। তার মানে ভারতের সব থেকে বড় পাবলিক সেক্টর ব্যাংক যদি বলা হয় তাহলে সেটা হবে আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর প্রাইভেট সেক্টর ব্যাংক বা অল ওভার যে কোনো ব্যাংকের ক্ষেত্রে সব থেকে বড় ব্যাংক এইচডিএফসি ব্যাংক। এইগুলো কোন ব্যাংক বড় কোন ব্যাংক ছোট তার গ্রাহক সংখ্যার ওপর কিন্তু নির্ভর করে হয় না, হয় তার আমানতের ওপর নির্ভর করে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো ভারতের দীর্ঘতম বাঁধ। জল ধরে রাখার জন্য আমরা এই বাঁধ নির্মাণ করে থাকি। বন্যা নিয়ন্ত্রণ, কৃষিকাজ, জলসেচ, জলবিদ্যুৎ কেন্দ্র, এই জাতীয় কাজের জন্য আমরা বাঁধ নির্মাণ করে থাকি। সেই রকমই ভারতের সবথেকে দীর্ঘ বা লম্বা বাঁধ এই আমাদের হীরাকুদ বাঁধ, মহানদীর ওপর অবস্থিত, প্রায় 25 কিলোমিটার লম্বা এই বাঁধটা। তার মধ্যে প্রায় 5 কিলোমিটার ওপর দিয়ে এইরকম এই ব্যারেজ আছে। এত বড় বাঁধ যেটা আমাদের ভারতবর্ষে নেই, এটা মহানদীর ওপর অবস্থিত। ওড়িশার লাইফলাইন বলা হয় এই মহানদীকে। সেটা হচ্ছে ভারতের বর্তমানে সব থেকে দীর্ঘতম বাঁধ। আচ্ছা, এবার দীর্ঘতম জানলাম, এবার উঁচুটা আমাকে জানতে হবে কোন বাঁধটা সব থেকে বেশি উঁচু। ছবিতে দেখতে পাচ্ছ এই বাঁধটা হচ্ছে আমাদের তেহেরি বাঁধ। এই তেহেরি বাঁধ কোন নদীর ওপরে? আমাদের ভাগীরথী নদীর ওপরে। ভাগীরথী নদীর ওপরে সব থেকে উঁচু বাঁধ এই তেহেরি বাঁধ। এই তেহেরি বাঁধ কোথায় অবস্থিত? না আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত। এটা প্রায় 260 মিটার উঁচু বাঁধ। আর দ্বিতীয় পজিশনে আছে ভাগরা নাঙ্গাল। আমরা ছোটবেলায় এই বাঁধটার নাম পড়েছি। ভাগরা নাঙ্গাল হচ্ছে ভারতের সব থেকে উঁচু দ্বিতীয় সর্বোচ্চ বাঁধ। আর যদি বলা হয় যে স্টেট গ্র্যাভিটি বাঁধ, মানে খাড়া ঢাল বিশিষ্ট বাঁধ অনেক রকমের হয়,
দেখো এই যে বাঁধটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাঁধটার ক্ষেত্রে ঢালটা অনেকটা স্লোপ, আর যেখানে এতটা স্লোপ করার জায়গা নেই সেখানে বাঁধকে খাড়া করতে হয়। সেই খাড়া হাতের রেসপেক্টে আমাদের ভাগড়া নাঙ্গাল সব থেকে উঁচু এই যে খাড়া ঢাল বিশিষ্ট বাঁধ। দেখো লিখে দিয়েছি, এইভাবে আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, ঘটনা হচ্ছে ভাগীরথীটা কোন নদীর আর এক নাম? কমেন্ট করো বা আমাকে বলো। দেখো এই এখানে সেই অপশানটা নেই, এটা লাইভ ক্লাস নয়, রেকর্ডিং ক্লাস। আমি বলি ভাগীরথী হচ্ছে আমাদের গঙ্গার আর এক নাম। গঙ্গার কোন জায়গা থেকে কোন জায়গার নাম ভাগীরথী জানো? দেখো ছবি দেখে কি মনে হচ্ছে? এটা পার্বত্য অঞ্চল, মানে পাহাড়ি অঞ্চল, তার মানে উত্তরাখণ্ডে অবস্থিত, তার মানে এটা নিশ্চয়ই ওপর দিকে গঙ্গার কোনো একটা জায়গার নাম ভাগীরথী। হ্যাঁ, ভাগীরথী গঙ্গার উৎসস্থল মানে গোমুখ গুহা থেকে অলকানন্দা যেখানে মিশেছে দেবপ্রয়াগ, এই দেবপ্রয়াগ পর্যন্ত গঙ্গার নাম হচ্ছে ভাগীরথী। তারপরে দেবপ্রয়াগ থেকে আপ টু আমাদের রাজমহল পাহাড় বা আমাদের যেখান থেকে গঙ্গা দুটো ভাগে ভাগ হয়ে ধুলিয়ান যে জায়গা থেকে দুটো ভাগে ভাগ হয়েছে, একটা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে চলে গেছে, একটা আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, তার ওপর ভিত্তি করে আমাদের গঙ্গার নাম আবার ভাগ হয়েছে, মানে গঙ্গা থেকে নাম হয়েছে একটা পদ্মা আর একটা ভাগীরথী হুগলি। তার মানে ভাগীরথী গঙ্গার দুটো জায়গায় নাম, একটা গঙ্গার উৎসস্থলের নাম ভাগীরথী, আর একটা যেখান থেকে আমাদের ধুলিয়ান, যেখান থেকে আমাদের গঙ্গা আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং গঙ্গা একটা শাখা পদ্মাতে চলে গেছে এবং আর একটা শাখা আমাদের বঙ্গোপসাগর বা কলকাতার পাশ দিয়ে যেটা প্রবাহিত হয়েছে সেইটা হচ্ছে আমাদের ভাগীরথী। আচ্ছা, ভাগীরথী কত দূর পর্যন্ত এসেছে? আমাদের মুর্শিদাবাদ থেকে আপ টু নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম হচ্ছে ভাগীরথী। তারপরে নবদ্বীপ থেকে আমাদের কলকাতার ওপর দিয়ে যে নদীটা গেছে এবং যেটা বঙ্গোপসাগরে পড়েছে সেটার নাম হচ্ছে হুগলি নদী। তাই আমাদের ধুলিয়ান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গার নাম কি বলা হয় না ভাগীরথী হুগলি নদী। মাথায় থাকবে। এইরকম অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করব যে ক্লাস তোমাদের ভালো লাগছে এবং ক্লাসটা তোমরা এনজয় করছো। দেখো ভারতের বৃহত্তম উদ্যান, এই হচ্ছে ভারতের বৃহত্তম উদ্যান, নাম কি না আচার্য জগদীশ চন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন। এটা আমাদের শিবপুরে অবস্থিত, সব থেকে বড় আমাদের উদ্যান। এখানে একটা বিশাল বড় এরিয়া জুড়ে একটা বটগাছ আছে, তোমরা শুনেছি, যেটার আসল গোড়া কতটা কোনটা সেটা বোঝা যায় না, এতটাই চওড়া বা এতটাই বৃহৎ অঞ্চল জুড়ে অবস্থিত। আচ্ছা, এরপরে দেখো ভারতের বৃহত্তম জাদুঘর। ভারতের বৃহত্তম জাদুঘর আমাদের ভারতীয় জাদুঘর আমাদের কলকাতাতে অবস্থিত। এই কলকাতাতে যে জিনিসগুলো অবস্থিত, এই যে জাদুঘর বা আমাদের বোটানিক্যাল গার্ডেন, এইগুলো কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু বেশি আসে, পশ্চিমবঙ্গের পরীক্ষায়। আর রাজ্য কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় তো যে কোনো জিনিস থেকে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, পরের পেজে চলে গেলাম। দেখো ভারতের বৃহত্তম চিড়িয়াখানা, চিড়িয়াখানা কোনটা বড় সেটাও আমাদের জানতে হবে। আমাদের আন্না আরিকনার চিড়িয়াখানা, এটা হচ্ছে চেন্নাই অবস্থিত। আন্না আন্না নাম শুনলেই তো তোমরা বুঝতে পারছো যেটা চেন্নাই থালা, যাই হোক সেই আন্না চেন্নাই অবস্থিত ভারতের বৃহত্তম চিড়িয়াখানা। আচ্ছা, এরপরে দেখো ভারতের প্রাচীনতম গির্জা, সব থেকে প্রাচীন গির্জা এটা সেন্ট টমাস চার্চ, এটা কেরালাতে অবস্থিত। আমাদের গির্জা তৈরি করেছিল কারা? ইউরোপিয়ানরা। ভারতে প্রথম ইউরোপিয়ানরা কারা আসে? প্রথম ইউরোপিয়ানরা আসে হচ্ছে আমাদের পর্তুগিজরা। পর্তুগিজ এসেছিল কোথায়? কেরালা। কেরালার কোথায়? কালিকট বন্দরে। কে এসেছিল? ভাস্কো দা গামা। আচ্ছা, তার মানে ওরা এসে তারা একটা তাদের একটা দেবতাদের একটা জায়গা করবে না, সবাই করছে, তারাও করেছে। ওই জন্য প্রথমটা হচ্ছে কোথায় না আমাদের এই কেরালাতে অবস্থিত। আচ্ছা, তার পরবর্তীকালে মনে রাখবে কি হবে ভারতের বৃহত্তম গির্জা, এটাও সব থেকে প্রাচীন। এরপরে দেখবো আমরা বৃহত্তম গির্জা, এটা সেন্সি ক্যাথেড্রাল, এটা গোয়াতে অবস্থিত। এটা সব থেকে বড়। কেন বড়? কেন না আমরা জানি গোয়া, আমরা পর্তুগিজরা প্রথমে কেরালাতে এলেও, কেরালা, কোচিন, কালিকট এইসব জায়গায় এলেও পরবর্তীকালে তারা চলে যায় কোথায়? তারা চলে যায় গোয়াতে। 1510 সালে তারা
গোয়াতে গিয়ে পৌঁছায় এবং গোয়াতে পৌঁছে তারা একটা গির্জা তৈরি করে, সেটা সব থেকে বড় গির্জা এবং যেটা বর্তমানে গোয়াতে অবস্থিত। এরপর থেকেই গোয়া চলে যায় কিন্তু পর্তুগিজদের দখলে, একদম 1961 সাল পর্যন্ত গোয়া পর্তুগিজদের আন্ডারে ছিল। আচ্ছা, তারপরে দেখো ভারতের বৃহত্তম মসজিদ তাজুল মসজিদ। এটা কিছু কিছু জায়গায় জামা মসজিদ থাকে, আবার গুগল উইকিপিডিয়া করলে সেখানে দেখতে পাবে তাজুল মসজিদ। অপশানে যদি তাজুল মসজিদ না থাকে জামা মসজিদ উত্তর করবে, জামা মসজিদ অপশান না থাকলে তাজুল মসজিদ উত্তর করবে, দুটোই অপশান থাকলে তাহলে এই তাজুল মসজিদ উত্তর করবে। এটা পুরোটাই আমাদের এক্সামিনার যে কোশ্চেন করছে তার উপর ভিত্তি করে এটার উত্তর হবে। ভোপালে অবস্থিত তাজুল মসজিদ। আর জামা মসজিদ হচ্ছে ভারতের বৃহত্তম, এটা আগে ছিল কিন্তু এখন তাজুল মসজিদ সব থেকে বড় হয়ে গেছে। আচ্ছা, ভারতের বৃহত্তম মন্দির শ্রীরঙ্গনাথ স্বামী টেম্পল, তিরুচিরাপল্লী, তামিলনাড়ুতে অবস্থিত। এটা ভারতের সব থেকে বড় মন্দির। দেখো, আচ্ছা একটা জিনিস বলি ছোট করে, দেখো এই যে মন্দিরটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই মন্দিরের মাথা কাটা, তাই তো? আমাদের এখানকার মন্দির কীরকম হয়? এরকম চূড়া হয় মাথায়। এই যে মন্দিরটা, এটা দক্ষিণ ভারতে দেখতে পাওয়া যায়। এই মন্দিরের স্টাইলটাকে বলা হয় দ্রাবিডিয়ান স্টাইল টেম্পল, মানে দ্রাবিডিয়ান মন্দির। আর আমাদের উত্তর ভারতে যে মন্দিরগুলো দেখতে পাওয়া যায় যার ছুচালো চূড়া আছে তাকে বলা হয় নাগালা স্টাইল মন্দির। মনে থাকবে, আমাদের উত্তর ভারতের যে মন্দির, দক্ষিণেশ্বর মন্দির, বেলুর মঠ, এগুলো সব কিন্তু চূড়া আছে। এইগুলো সব হচ্ছে নাগারা স্টাইলকে ফলো করে, যেটা উত্তর ভারতে দেখতে পাওয়া যায়। দক্ষিণ ভারতে দ্রাবিডিয়ান স্টাইল, দ্রাবিড় জাতি এই মন্দিরে উৎপত্তি করেছে। তোমাদের যখন আমরা জাতিগত শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব তখন এই দ্রাবিড় জাতি বা আমাদের এই নাগারা স্টাইলের মন্দির কেন উত্তর ভারতে গড়ে উঠেছে, বা আমাদের উত্তর ভারতের উপজাতি বা জনজাতির সঙ্গে দক্ষিণ ভারতের জনজাতির পার্থক্য, সেগুলোকে আমরা ভারতের ট্রাইব উপজাতি ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব আরও ডিটেলসে। পরের পেজে চলে গেলাম। আচ্ছা, ভারতের বৃহত্তম তপশিলি উপজাতি। ভারতের বৃহত্তম তপশিলি উপজাতি কোনটা? আমাদের ভিল। এই ভিল হচ্ছে ভারতবর্ষের টোটাল তপশিলি উপজাতি প্রায় 10 কোটি। এটা কত কোটির রেসপেক্টে? 121 কোটির রেসপেক্টে ভারতের উপজাতিদের সংখ্যা 10 কোটি। এই 10 কোটির মধ্যে প্রায় 4 কোটি মানুষ হচ্ছে আমাদের এই ভিল সম্প্রদায়ভুক্ত। এরা মূলত আমাদের মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থানের কিছু অংশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়ের কিছু অংশে এদেরকে দেখতে পাওয়া যায়। পার্টিকুলার কোনো যেহেতু রাজ্যে দেখতে পাওয়া যায় না, তাই এটা থেকে জিজ্ঞেস করে না যে ভিল উপজাতি কোন রাজ্যে। কিছুদিন আগে কারেন্ট অ্যাফেয়ার্সে আমি করিয়েছি এবং ভবিষ্যতে তোমাদেরকেও করাবো যে যে আমাদের ভিল পরগনা তৈরির জন্য তারা দাবি করেছে, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, যে কোন উপজাতি তাদের নিজস্ব রাজ্য তৈরির জন্য পরিকল্পনা করেছে বা একটা দাবি জানিয়েছে। সেটা হচ্ছে এই ভিল উপজাতি, ভিল পরগনা তৈরি করার জন্য তারা করেছে। এই আমাদের মহারাষ্ট্র, গুজরাট, আমাদের মধ্যপ্রদেশ, এই লাগোয়া অঞ্চলটাতে তারা এই দাবিটা করে। রাজস্থান, এই লাগোয়া অঞ্চলটাতে তারা এই ভিল প্রদেশ তৈরির দাবি জানিয়েছে। আচ্ছা, এবার দেখো ভারতের সব থেকে ক্ষুদ্রতম তপশিলি উপজাতি। আগেরটা বললাম সব থেকে বৃহত্তম, এটা হচ্ছে ক্ষুদ্রতম। সেন্টিনালিস, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখতে পাওয়া যায় সেন্টিনালিস উপজাতির মানুষকে। এই সেন্টিনালিসরা বর্তমানে প্রায় 25-26 জনে এসে ঠিকেছে। এরা ভারতবর্ষের একমাত্র উপজাতি যারা ক্যানিবাল, মানে মানুষ খায়। তার মানে এই উপজাতিরা এরা কিন্তু ক্যানিবাল, মানে মানুষ খায়। এদের কাছে গেলে মেরে খেয়ে নেবে এরা। এদের কাছে ভারত সরকারের তরফ থেকে বা নিষেধ করা আছে যে কোনো ব্যক্তি এই অঞ্চলে যেতে পারবে না, এইখানে যেতে পারবে না। মানে কোনো ভারতীয় বা কোনো মিলিটারি পার্সন পর্যন্ত এই ভিল দ্বীপপুঞ্জ, আমাদের সেন্টিনালিস দ্বীপপুঞ্জে তারা যেতে পারবে না। সেন্টিনালিসটা একটা দ্বীপপুঞ্জে থাকে, পোর্ট ব্লেয়ার থেকে 50-60 কিলোমিটার দূরে একটা সমুদ্রের মাঝে একটা নির্জন দ্বীপেতে তারা বসবাস করে। সেখানে শুধুমাত্র তারাই থাকে। তারা খুবই অনুন্নত, মানে ভারতবর্ষের সব থেকে অনুন্নত উপজাতি হচ্ছে এই সেন্টিনালিস উপজাতি। সেন্টিনালিস নিয়ে ভবিষ্যতে তোমাদেরকে অনেক গল্প বলবো।
ছোটবেলায় আমরা অনেক গল্প শুনেছি, আমরা এইখানে ক্লাসের মধ্যে বিভিন্ন গল্প তোমাদের সঙ্গে আমি প্রেজেন্ট করি এবং ভবিষ্যতে করব। এর উদ্দেশ্য কি? ক্লাসকে যাতে ভালো লাগতে পারে বা ভালোবাসতে পারো। কারণ একটা ক্লাসকে কেউ যদি ভালোবাসতে পারে বা এই সাবজেক্টকে যদি কেউ ভালোবাসতে পারে, তাহলে এই সাবজেক্টটা তোমাকে একটা ভালো স্কোর পেতে সাহায্য করবে। আমরা একটা জিনিস উপলব্ধি করেছি, আমরা যে সাবজেক্টকে ভালোবাসি না বা যে সাবজেক্টে কম নম্বর পেয়েছি, তার পেছনে দায়ী কে জানো? দায়ী হচ্ছে সেই সাবজেক্টের টিচার। আমরা অ্যাকচুয়ালি সেই টিচারকে ভালোবাসতাম না। তার মানে আমি যে টিচারকে ভালোবাসতাম না, সেই টিচারের জন্য আমি সাবজেক্টকে ভালোবাসতে পারিনি, সেই জন্য সেই সাবজেক্ট আমাকে নম্বর কম দিয়েছে। এটা তোমরা রিয়েলাইজ করবে। আর যদি এর ব্যতিক্রম হয় আমাকে ক্লাসে জানাবে, বা আমার নাম্বার তোমাদের দিয়ে দেবো, আমাকে ফোন করে জানাবে যে না, এটার ক্ষেত্রে আমি ব্যতিক্রম। আদতে কিন্তু এরকম স্টুডেন্ট আমি এখনো পর্যন্ত একটাও পাইনি। তার মানে এইখানে এই স্ট্যাটিক জিকে পার্টটাকে আমি পরবর্তীকালে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্সকে ভালোবাসতে গেলে প্রথম কথা আমাকে ভালোবাসতে হবে, বা আমার ক্লাসকে যদি তুমি উপভোগ না করতে পারো, এখানে যদি তুমি এনজয় না করতে পারো, তুমি এই সাবজেক্টটাকে ভালোবাসতে পারবে না। এই সাবজেক্টকে ভালো না বাসতে পারলে এই সাবজেক্ট থেকে তুমি নম্বর পাবে না। আর এই সাবজেক্টটা কম্পিটিটিভ ফিল্ডের মধ্যে এখন বর্তমানে কি ফ্যাক্টর? সব থেকে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। হ্যাঁ, এটা বলবো যে অঙ্ক, জিআই, ইংলিশ এটা ছাড়া তো চাকরি হয় না। এটা যে করতে পারে না সে তো চাকরি পাবে না। কিন্তু অঙ্ক, জিআই, ইংলিশ আজকালকার দিনে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে, তাদের প্রায় 70-80% ছেলে অঙ্ক, জিআই, ইংলিশ করতে পারছে। আটকে যাচ্ছে কোথায়? আমাদের এই স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে পার্টেতে আটকে যাচ্ছে। আর এই জিকে পার্টের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু স্ট্যাটিক জিকে, যেটা আমি বারবার বলছি। এটাকে ফোকাস দাও, এটাকে গুরুত্ব দাও, তোমরা বারবার পড়ো, বারবার রিভিশন দাও। আজকে আমি যে ক্লাসটা করাচ্ছি এটা তোমরা বাড়িতে 5বার রিভিশন দাও, কালকে 5বার দাও, পরশু 5বার দাও, আবার 1 সপ্তাহ পরে আবার 5বার দাও, আবার 15 দিন পরে 5বার দাও, তারপর প্রতি মাসে একবার 5বার করে দিতে থাকো। তার মানে প্রতি টাইম আমাকে পুরনো পড়া যদি রিভিশন দিতে পারি, আমি কিন্তু এই জায়গা থেকে আমি খালি হাতে ফিরবো না। রিভিশন এটাই হচ্ছে কম্পিটিটিভের সাফল্যের প্রধান চাবিকাঠি। দেখো, আমাদের ভারতের বৃহত্তম উপনদী, আমাদের যমুনা হচ্ছে ভারতের সব থেকে বড় উপনদী। এটা গঙ্গার উপনদী। এই হচ্ছে গঙ্গা, এই গঙ্গার সঙ্গে পড়েছে হচ্ছে যমুনা নদী। এখানে ছবিতে দেখতে পাচ্ছ আমাদের নিউ দিল্লি, পানিপথ, আগ্রা, এগুলো সব হচ্ছে আমাদের যমুনার তীরে অবস্থিত শহর। এবার হচ্ছে ভারতের বৃহত্তম দোয়াব। দোয়াব কাকে বলে? দুটো নদীর তীরবর্তী বা মাঝামাঝি অঞ্চলটাকে আমরা দোয়াব বলি। গঙ্গা, যমুনা দুটো নদী তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এই দুটো নদীর মাঝামাঝি যে অংশটা সেটাকে আমরা এই দোয়াব বলি। আচ্ছা, গঙ্গা যমুনা কোথায় মিলিত হয়েছে? প্রয়াগে। যে প্রয়াগে কুম্ভ মেলা হতে চলেছে, প্রয়াগ রাজ বা প্রয়াগ, এই প্রয়াগের কুম্ভ মেলা, এটা মহাকুম্ভ, যেটা 144 বছর ছাড়া অনুষ্ঠিত হয়। সেই মহাকুম্ভ নিয়ে তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব, কেন এটা মহাকুম্ভ, বা এটাও তোমাদেরকে আমরা ট্রাইবসের আমাদের ফেস্টিভ্যাল মেলার ক্লাসে এটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। পরের পেজে চলে গেলাম। ভারতের বৃহত্তম নদীদ্বীপ। নদীদ্বীপ ভারতের বৃহত্তম কোনটা? না, এটা হচ্ছে মাজুলি। মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্র নদীর ওপরে অবস্থিত এই মাজুলি দ্বীপ, দেখতে পাচ্ছ? ব্রহ্মপুত্র নদীর মাঝে অবস্থিত এত বড় একটা দ্বীপ। দ্বীপটা এতটা বড় যে আসাম সরকার এটাকে একটা জেলা তৈরি করে দিয়েছে, মানে একটা জেলা, এটা মাজুলি এখন জেলা হয়ে গেছে। এটা ভারতের বৃহত্তম নদীদ্বীপ। এই যে আজকে ভারতের করাচ্ছি, পরবর্তীকালে একদিন পৃথিবীর করাবো, পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গেরও এই জিনিস করাবো। তার মানে এই ক্লাসটা ভারতের হচ্ছে, পশ্চিমবঙ্গের হবে, আবার বিশ্বের হবে, সব রকম জিনিসই কিন্তু তোমরা পাবে। আচ্ছা, ভারতের দীর্ঘতম খাল দেখতে পাচ্ছ আমরা এই ইন্দিরা গান্ধী খাল। ইন্দিরা গান্ধী খাল হচ্ছে রাজস্থান খাল নামে পরিচিত। এটা আমাদের শতদ্রু নদী থেকে উৎপত্তি লাভ করেছে। কোন নদী থেকে এটা উৎপত্তি লাভ করেছে পরীক্ষায় আসে? শতদ্রু নদী থেকে উৎপত্তি লাভ করেছে রাজস্থানে, যাতে করে এই
মানে মরুভূমি অঞ্চলে জলের সাপ্লাই দিয়ে তারা যাতে চাষবাস করতে পারে, সেই জন্যই ইন্দিরা গান্ধী খালকে তৈরি করা হয়েছে। এবার দেখো ভারতের উচ্চতম লেক, সব থেকে উঁচু লেক গুরুদংমাল লেক, সিকিমে অবস্থিত ভারতের সব থেকে উঁচু লেক। গুরুদংমাল লোকে বেড়াতে যায়, বাইক রাইড করতে যায়, দেখবে। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার হ্রদ, সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ। তারপর দেখো ভারতের সব থেকে বড় লবণাক্ত জলের হ্রদ আমাদের সম্বর হ্রদ, রাজস্থানে অবস্থিত। দেখো এই সম্বর হ্রদ থেকে নুন তৈরি হচ্ছে। একটা সময় এই সম্বর হ্রদ বা এই অঞ্চলটা সমুদ্রের অন্তর্গত ছিল। পরবর্তীকালে কয়েক লক্ষ বছর ধরে ধরে সমুদ্র আস্তে আস্তে পিছিয়ে গিয়ে রাজস্থান ছেড়ে সে গুজরাটের দিকে চলে গেছে। তখন এই অঞ্চলগুলোতে একটা লবণাক্ত ব্যাপার একটা থেকে গেছে, এবং এই রাজস্থান অঞ্চল মানে মরুভূমি অঞ্চল, বালি অঞ্চল, বালি মানেই লবণের একটা ব্যাপার থাকবে। সেই কারণে এই জায়গাগুলোতে প্রচুর লবণাক্ত হ্রদ তৈরি হয়ে আছে, এবং এই জায়গা থেকে প্রচুর লবণ উৎপন্ন হয় কিন্তু। আচ্ছা, এবারে দেখব ভারতের বৃহত্তম লেগুন, ভারতের সব থেকে বড় লেগুন। লেগুন কাকে বলে? লেগুন মানে হচ্ছে যার তিন দিকে জলভাগ, এই তিন দিকে স্থলভাগ, এইটা ল্যান্ড, এইদিকে ল্যান্ড, এইদিকে ল্যান্ড, আর এই দিকটা হচ্ছে ওয়াটার। মানে যার তিন দিকে ল্যান্ড একদিকে জল, তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে লেগুন। এই লেগুনের জল যেহেতু সমুদ্রের সঙ্গে মিশে আছে তাই লবণাক্ত হয়। এটা আমাদের চিল্কা, ওড়িশাতে অবস্থিত। এরপরে দেখো কয়াল, ভারতের দীর্ঘতম কয়াল। এই কয়াল একটা নদীর একটা রূপ, আমরা আলোচনা করব কয়াল। এই কয়াল কেরালাতে মূলত দেখতে পাওয়া যায়, এটা ভেম্বানাথ কয়াল। কয়াল কিভাবে উৎপত্তি হয় আমরা ছবিতে দেখব। এটা হচ্ছে মেন নদী, মেন নদীর বিভিন্ন শাখা নদী। এই শাখা নদীগুলো আমাদের, এটা হচ্ছে সমুদ্র মনে করো। এই শাখা নদীগুলো কি হয় জানো তো? যখন বর্ষাকাল সব শাখা দিয়ে জল প্রবাহিত হয়, যখন গরমকাল সব শাখা দিয়ে জল প্রবাহিত হয় না, তখন এই মেন শাখা দিয়ে জলটা প্রবাহিত হয়, আর পাশের শাখাগুলো দিয়ে জল প্রবাহিত হয় না, চড়া পড়ে যায়। তার মানে এই পাশের শাখাগুলোতে কি হয় জানো? এই মুখটা মনে করো বুঝে গেল জল পলি পড়ে, তাহলে কি হবে? এই এই জলটার ফ্লো হচ্ছে না, এইখানে যে পলিটা থাকলো সে এই মোহনার কাছে গিয়ে জমা করে দিল। তার মানে এমন একটা নদী উৎপত্তি হয়ে গেল যে নদীটার জলের ফ্লো নেই, মানে উৎস নেই, পতনও সমুদ্রে নেই, মানে একটা ভাঙা নদী বা কাটা নদী। এই নদীগুলোকেই আমরা কয়াল বলি। দেখো এটা একটা নদী ছিল, কিন্তু এই নদীটা মোহনার কাছটা জাম হয়ে গেছে, যে কারণে একটা স্টেগনেন্ট জলাশয়ে পরিণত হয়েছে, সেগুলো কি আমরা কয়াল বলি। কয়াল হচ্ছে আমাদের ভেম্বানাথ কয়াল। এটা ভারতের, কিন্তু যদি হ্রদের দিক থেকে দেখা যায় তাহলে এটা ভারতের সব থেকে বড় হ্রদ, আয়তনের দিক থেকে দেখা গেলে সব থেকে বড় হ্রদ, কিন্তু আদতে এটা কয়াল। এই কয়াল, লেগুন এবং লেক পার্থক্য আশা করি বোঝাতে পেরেছি। আর এটা নিয়ে বেশ কিছু কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। যেমন এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, আমাদের ডব্লিউবিসিএস পরীক্ষায় এই কোশ্চেনের উত্তর কি নিয়েছিল যে ভারতের সব থেকে বড় হ্রদের নাম কি? সেখানে তারা উত্তর নিয়েছিল ভেম্বানাথ কয়াল। আমি এখানে লিখেছি ভারতের সব থেকে বড় হ্রদের নাম ভেম্বানাথ কয়াল, লিখিনি ভারতের সব থেকে বড় কয়ালের নাম ভেম্বানাথ কয়াল লিখেছি। দেখো আমি সব থেকে বড় হ্রদের নাম কি লিখেছি? উলার হ্রদ লিখেছি। আচ্ছা, আবার পুলিশের পরীক্ষায়, আমাদের এসআই এর পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল ভারতের বৃহত্তম হ্রদের নাম কি? সেখানে তারা চিল্কা উত্তর নিয়েছিল। চিল্কা তো লেগুন, এখানে কোথাও হ্রদ লেখা নেই। আমি যে নোটটা বানিয়েছি এটাই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের নোট। এই নোটেতেই মাজিদ হোসেনের নোট, বা এই নোটই বা এইগুলোই আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। এটাই আমাদের আইসিএসসি সিবিএসসি বোর্ডেও এই জিনিস পড়ানো হয়। সুতরাং এটাই আসল, কিন্তু কোশ্চেন অন্য নিচ্ছে, উত্তর অন্য নিচ্ছে। তোমাদেরকে বলেছি যে এই কম্পিটিটিভ প্রতিযোগিতা ছেলেদেরকে কেন নেওয়া হয়? ছেলেদেরকে ফেল করানোর জন্য। এবার ফেল করানোর জন্য এই প্রতিযোগিতা বা এই পরীক্ষা যেহেতু নেওয়া হয়, ওরা নিজের মতো করে উত্তর করবে, উত্তর নেবে। কোন ক্ষেত্রে কোন উত্তর করব সেটার জন্য আমার ক্লাস ফলো করতে হবে। এগুলো আস্তে আস্তে আমি ডিসকাস করব। এর উত্তর অ্যাকচুয়ালি কি হতে চলেছে। ভারতের বৃহত্তম গ্রন্থাগার, জাতীয় গ্রন্থাগার কলকাতাতে অবস্থিত। এটা ভারতের
আমাদের বৃহত্তম গ্রন্থাগার, ভারতের সব থেকে উচ্চতম জলপ্রপাত, সব থেকে উঁচু থেকে পড়ছে কুঞ্চিকুল জলপ্রপাত, ভারতের সব থেকে উঁচু জলপ্রপাত, কর্ণাটকের বারাহি নদীর ওপরে অবস্থিত, প্রায় 500 মিটার উপর থেকে জল তলায় পড়ছে। যদিও এই জলপ্রপাতটা সিঙ্গেল ফোল্ড জলপ্রপাত নয়, মানে অনেকগুলো ধাপে ধাপে পড়ছে, দেখো অনেকগুলো ধাপে ধাপে পড়ছে এগুলো, তবে সব থেকে উঁচু থেকে যেহেতু জল পড়ছে সেটা আমাদের কাঞ্চিকুল জলপ্রপাত। এরপরে দ্বিতীয় তৃতীয় এইগুলো সব কিন্তু সব আছে হচ্ছে আমাদের মেঘালয়ে অবস্থিত আমাদের নৌকালিকাই, সেটা কিন্তু সব থেকে উঁচু থেকে জল নিচে পড়ছে, মেঘালয়ে অবস্থিত। বর্তমানে সব থেকে সেকেন্ড হাইয়েস্ট জলপ্রপাত নৌকালিকাই জলপ্রপাত। আর এই নৌকালিকাই আদতে কি, আদতে হচ্ছে সিঙ্গেল প্লাঞ্চ হিসাবে, মানে সব থেকে উঁচু থেকে নিচে জল পড়ার দিক থেকে সেটাই সব থেকে উঁচু, প্রায় 350 মিটার উঁচু থেকে জল নিচে পড়ছে। তার সেখানেই মেঘালয়তেই আছে 7 সিস্টার ওয়াটারফলস। তোমরা চেরাপুঞ্জি যখন বেড়াতে যাবে তখন এইগুলোকে ভালোভাবে দেখবে, তখন আমাকে জিজ্ঞেস করে নেবে যে কিভাবে কোন জায়গায় যাব বা কিভাবে কোনটা দেখব, সেগুলোকে নিয়েও আলোচনা করে দেবো। দেখো পরের পয়েন্টে চলে গেলাম, ভারতের বৃহত্তম স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম। আমরা জানি নরেন্দ্র মোদী স্টেডিয়াম, এই স্টেডিয়ামের আগের নাম ছিল মোতেরা স্টেডিয়াম, পরবর্তীকালে মাঝখানে কিছুদিনের জন্য নাম রাখা হয়েছিল বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম, কিন্তু এখন বর্তমানে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এটা শুধু ভারতের নয়, বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম দর্শক সংখ্যার ভিত্তিতে। 1,32,000 মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারে। এটা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম দর্শক সংখ্যার ভিত্তিতে, আয়তনের ভিত্তিতে নয়। আয়তন ভিত্তিতে আমাদের উত্তর কোরিয়াতে আছে রাংডি মে, এরকম একটা স্টেডিয়াম আছে উত্তর কোরিয়াতে অবস্থিত, সেটার আয়তনের দিক থেকে সব থেকে বড়। আচ্ছা, ভারতের উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেন, এই সিয়াচেন গ্লেসিয়ার, সিয়াচেন হচ্ছে ভারতের সব থেকে উঁচু যুদ্ধক্ষেত্র, এটা ভারতের সব থেকে লম্বা হিমবাহ, ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে এই সিয়াচেন হিমবাহ। এরপরে দেখো ভারতের উচ্চতম স্তম্ভ কুতুব মিনার, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক, এই তিনজন ব্যক্তি এই কুতুব মিনারের সঙ্গে জড়িত। খোয়াজা কুতুবুদ্দিন, তার নাম অনুসারে আমাদের কুতুবুদ্দিন আইবক এই আমাদের এই কুতুব মিনারকে তৈরি করেছে। এটাকে নিয়ে পরবর্তীকালে আলোচনা করব, এই কুতুবুদ্দিন আইবক বা ইলতুৎমিশ বা ফিরোজ শাহ তুগলক এদের সঙ্গে এদের কি জড়িত। আচ্ছা, একটা জিনিস বলে দিই ছোট করে, দেখো এর এই যে দেখতে পাচ্ছ ওপরের দিকের অংশটা আলাদা, এটা রিপেয়ার করা হয়েছিল, এটা ফিরোজ শাহ তুগলক রিপেয়ার করেছিল। ইলতুৎমিশ এর অবশিষ্ট কাজকে শেষ করেছিল, মানে এটা প্রথম স্টার্ট করে হচ্ছে আমাদের কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ তার বাকি কনস্ট্রাকশনের কাজটা শেষ করে, পুরোটা কমপ্লিট হয়েছিল, মাঝখানে বাজ পড়ে ওপর দিকের অংশটা ভেঙে গিয়েছিল, সেটা আবার ফিরোজ শাহ তুগলক রিপেয়ার করেছে একদম ওপর দিকের অংশটা। তার মানে এই কুতুব মিনারের সঙ্গে তিনজন ব্যক্তি জড়িত, তার সঙ্গে খোয়াজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, মানে যার নাম অনুসারে এই কুতুব মিনার তৈরি হয়েছে। আচ্ছা, এবার দেখো ভারতের উচ্চতম ভাস্কর্য স্ট্যাচু অফ ইউনিটি, সব থেকে উঁচু। এর নাম কেন ইউনিটি? ইনি গোটা ভারতকে এক করেছিলেন। ভারত যখন ইংরেজটা ছেড়ে চলে যায় তখন ভারতবর্ষে 565খানা প্রিন্সলি স্টেট ছিল, সেই প্রিন্সলি স্টেটগুলোকে এক করে আজকে ভারতবর্ষের রূপ দিয়েছিলেন এই ব্যক্তি। সেই জন্য এনাকে স্ট্যাচু অফ, মানে এনাকে ইউনিটি বা একতা দিবস, এনার জন্মদিন একতা দিবস হিসাবে পালন করা হয়। আর একতা মানে একতা, গোটা ভারতকে এক করেছিলেন ইনি। আর এনার স্ট্যাচুর নাম স্ট্যাচু অফ ইউনিটি। আর এনার এই ক্ষমতার জন্য এনাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, লৌহ মানব। তার লোহার হাত দিয়ে তিনি গোটা ভারতকে আজকে ভারতের স্ট্রাকচার দিয়েছিলেন। ইনি না থাকলে হয়তো ভারতবর্ষ আরও 5টা-7টা দেশে ভাগ হয়ে যেত। দেখো পরের কোশ্চেন, ভারতের বৃহত্তম জেলা, সব থেকে বড় জেলা ভারতবর্ষের, এটা হচ্ছে কচ্ছ। এই জেলার আয়তন আমাদের মণিপুর, সিকিম, গোয়া, নাগাল্যান্ডের থেকেও বড়, ত্রিপুরা, এই সমস্ত রাজ্যগুলোর থেকেও বড় একটা জেলা, যেটা হচ্ছে রাজস্থানের এই কচ্ছ জেলা। এরপরে আজকের লাস্ট কোশ্চেন, ভারতের সব থেকে ক্ষুদ্রতম জেলা, এটা হচ্ছে আমাদের পন্ডিচেরিতে অবস্থিত মাহে। পন্ডিচেরির 4টে জেলা,
পন্ডিচেরি 4টে জেলা নিয়ে গঠিত, তার মধ্যে একটা জেলার নাম হচ্ছে এই মাহে। পন্ডিচেরির 4টে জেলা দেখা, একটা ইয়নয়ন, একটা হচ্ছে পন্ডিচেরি, একটা কারাইকাল, আর একটা হচ্ছে মাহে। এই 4টে জেলা নিয়ে আমাদের পন্ডিচেরি গঠিত। এই পন্ডিচেরির 4টে জেলা কেন, সেগুলোকে নিয়েও পরবর্তীকালে ক্লাসে আলোচনা করব। যাই হোক, সব থেকে ক্ষুদ্রতম জেলা হচ্ছে এই মাহে। আজকে এই ক্লাসটা এখানেতেই শেষ করে দিলাম। এই ক্লাস নিয়ে বা এই টপিক নিয়ে আরও বিস্তর আলোচনা তোমাদেরকে আমি করব অন্যান্য ক্লাসের মধ্যে, ফেসবুকে, অনলাইনে, ইউটিউবে, তোমাদের অ্যাপেতে, সব জায়গায় করব। এবং এখান থেকে যা যা কোশ্চেন আসতে পারে বা এসেছে সেগুলোকে নিয়েও আলোচনা করব। সেসবের জন্য আমার ক্লাসকে ফলো করতে হবে। এতক্ষণ যেহেতু তোমরা দেখেছো ক্লাসটা, তার মানে ক্লাসটা তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে বা আমাদের টিমকে ফিডব্যাক জানিও এবং অনেক সাপোর্ট করো, যাতে করে তোমাদের জন্য আরও ইন্টারেস্টিং, আরও গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ক্লাস তোমাদেরকে প্রোভাইড করতে পারি। ওকে, বাই, সবাই ভালো থেকো।